আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্যাড একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জামিল ইসলাম আছি তোমাদের সাথে। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ম্যানেজমেন্ট কোশ্চেনটি সলভ করব। 2014-15 সেশনের ম্যানেজমেন্ট কোশ্চেনটি সলভ করব। আমি আবারও বলতেছি, বি ইউনিট 2014-15 সেশনের ম্যানেজমেন্ট কোশ্চেনটি সলভ করব। একটা জিনিস লক্ষ্য করো, 2014-15 সেশনে দুইটা প্রশ্নের গ্রুপ ছিল, একটা হচ্ছে অড আর একটা হচ্ছে ইভেন। কি বললাম? দুইটা প্রশ্নের গ্রুপ ছিল, একটা হচ্ছে অড আর একটা হচ্ছে ইভেন। তো আমরা আজকে অড গ্রুপটার মানে অড প্রশ্ন সেটের ম্যানেজমেন্ট কোশ্চেন সলভ করব। তো তোমরা যারা আমাদের সাথে রেগুলার লাইভ ক্লাস করতেছো তো অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। আর যদি তোমরা আমাদের রেগুলার লাইভ ক্লাসগুলো করো তাহলে অবশ্যই তোমাদেরকে নেক্সট টাইম আর কখনোই নতুন করে কোশ্চেন ব্যাংক সলভ করার লাগবে না। আর আমরা যেহেতু টার্গেট নিয়েছি 10 বছরের বিগত 10 বছরের কোশ্চেন সলভ করব, তো তারই ধারাবাহিকতা আজকের আমাদের ক্লাস। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করার আগে আমরা অনেক ইম্পর্টেন্ট কথা বলবো ক্লাস চলাকালীন সময়। তো অবশ্যই তোমরা সেই কথাগুলো শুনবা, আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবা। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, যে কোম্পানি গঠনের কমপক্ষে 6 মাসের মধ্যে যে সভা আহ্বান করতে হয় তাকে কোন সভা বলে? হ্যাঁ, কি বললাম? যে কোম্পানি গঠনের কমপক্ষে 6 মাসের মধ্যে যে সভা আহ্বান করতে হয় তাকে আমরা বলতেছি হচ্ছে বিধিবদ্ধ সভা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কি বলে আরেকটু শুনো, যে কোম্পানি গঠনের কমপক্ষে 6 মাসের মধ্যে যে সভা আহ্বান করতে হয় তাকে আমরা বলতেছি বিধিবদ্ধ সভা। একটা কথা মাথায় রাখবা, বিধিবদ্ধ সভা জাস্ট কোম্পানির একবার প্রয়োজন, মানে কোম্পানির পুরো জীবনকালে জাস্ট একবার প্রয়োজন হয় বিধিবদ্ধ সভার, এই কথাটা মাথায় রাখবা। প্লাস যখন কোম্পানি বিধিবদ্ধ সভা থাকবে তার 21 দিন পূর্বে নোটিশ দিতে হয়। কতদিন পূর্বে? বিধিবদ্ধ সভার 21 দিন পূর্বে নোটিশ দিতে হবে। আমরা জানি যে কোম্পানির সাধারণ সভা করতে চাইলে তাকে অবশ্যই 14 দিন পূর্বে নোটিশ দিতে হবে, কিন্তু সেটা যদি বিধিবদ্ধ সভা হয় তাহলে বিধিবদ্ধ সভার ক্ষেত্রে 21 দিন পূর্বে নোটিশ দিতে হবে। আশা করি বুঝতে পারছো। আর একটা কথা মাথায় রাখবা, যে তোমাদেরকে আমি যে ডিটেলসগুলো বলতেছি ডিটেলসগুলো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই রিলেটেড প্রশ্ন কিন্তু যদিও এই সেম প্রশ্নটা রিপিট না করে এই রিলেটেড প্রশ্ন রিপিট করবে। দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করলাম। আমরা কি পাইলাম, যে কোম্পানি গঠনে কমপক্ষে 6 মাসের মধ্যে যে সভা আহ্বান করতে হয় তাকে আমরা বলতেছি বিধিবদ্ধ সভা। বিধিবদ্ধ সভা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সটটা দেখি। দেখো কি বলছে এখানে, যে বিবরণপত্র প্রচারিত হয়। বিবরণপত্র কাদের মাঝে প্রচার করা হয়? মানে বিবরণপত্র জিনিসটা আগে বুঝি, যে বিবরণপত্র জিনিসটা কি। দেখো, পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর, মানে পাবলিক লিমিটেড কোম্পানি যখন নিবন্ধিত হওয়ার পর শেয়ার ইস্যুর পূর্বে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনগণকে কোম্পানির শেয়ার করার আমন্ত্রণ জানিয়ে যে প্রচার বা বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে আমরা বলতেছি কোম্পানির বিবরণপত্র। মানে কোম্পানি হচ্ছে নিবন্ধিত হয়েছে, তখন কি করবে? শেয়ার ইস্যুর পূর্বে তারা হচ্ছে কি করে, একটা আমন্ত্রণ পত্র জানায়, যে আমন্ত্রণ পত্র জানিয়ে প্রচার বা বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে আমরা বলতেছি কি? বিবরণপত্র। আবার শুনো কি বললাম, যে কোম্পানি নিবন্ধিত হয়েছে কিন্তু কোম্পানি শেয়ার ইস্যুর পূর্বে একটা আমন্ত্রণ পত্র প্রচার করে জনগণের মাঝে, এটাকে আমরা বলতেছি হচ্ছে বিবরণপত্র। তো কি বললাম? বিবরণপত্র প্রচারিত হয় জনগণের কাছে, যেহেতু জনগণরা শেয়ার হোল্ডার হবে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি বললাম, বিবরণপত্র প্রচারিত হচ্ছে জনগণের কাছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। প্রশ্নটা বুঝবা। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন কি বলছে, ঋণ মূলধনকে রূপান্তরিত করার বৈশিষ্ট্য সম্পন্ন ঋণপত্রকে কি বলা হয়? আবার দেখো, ঋণ ঋণ ঋণকে মূলধনে রূপান্তরিত করার বৈশিষ্ট্য সম্পন্ন ঋণপত্র কি বলা হয়? মানে ঋণপত্রকে আমরা ঋণ মূলধনে রূপান্তর করব, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এটা হচ্ছে পরিবর্তনযোগ্য। দেখো প্রশ্নটা কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া আছে। দেখ কি বলতেছে, দেখো যে ঋণপত্রকে ঋণ মূলধনে রূপান্তরিত, মানে হচ্ছে এটা পরিবর্তনযোগ্য। যেহেতু ঋণপত্র থেকে ঋণ মূলধনে রূপান্তরিত করা যাবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি হচ্ছে পরিবর্তনযোগ্য। তো আমরা এটা প্রশ্নের মধ্যে আমাদের অ্যান্সার রয়েছে। তো আশা করি বুঝতে পারছো। জিনিসগুলো ঠান্ডা মাথায় যদি পড়তে পারো না তাহলে তোমরা ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারো। যেমন এখানে প্রশ্নের মধ্যে অ্যান্সার দেওয়া আছে, জাস্ট তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। নেক্সটটা দেখি। দেখো এখানে কি বলছে, ইস্যুকারী কোম্পানি হতে শেয়ার ক্রয় অথবা তার পক্ষ হয়ে বিক্রয় করার দায়িত্ব গ্রহণকারীকে কি বলা হয়? আবার দেখো, ইস্যুকারী কোম্পানি হতে শেয়ার ক্রয় অথবা তার পক্ষ হয়ে বিক্রয় করার দায়িত্ব গ্রহণকারীকে কি বলা হয়? এটা হচ্ছে কাকে বলা হয়? হচ্ছে অবলেখক। মানে হচ্ছে শেয়ার ক্রয় বিক্রয়ের দায়িত্ব কে নেয়? শেয়ার ক্রয় বিক্রয়ের দায়িত্ব নেয় হচ্ছে, আমরা সবাই জানি, অবলেখক। তো দেখো এখানে কিছু এক্সপ্লেনেশন আছে, যে সবচেয়ে বড় অবলেখককে
সবচেয়ে বড় লেখা হচ্ছে আইসিবি। আইসিবি পূর্ণরূপ কি? ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। ভালো করে দেখো, সবচেয়ে বড় অবলেখক কে? সবচেয়ে বড় অবলেখক হচ্ছে আইসিবি। আইসিবির পূর্ণরূপ কি? ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এটি স্থাপিত কত সালে হয়? আইসিবি কত সালে স্থাপিত হয়? এটা হচ্ছে 1976 সালে স্থাপিত হয়। তো আমরা কি বললাম? কোম্পানির শেয়ার ক্রয় ও তার পক্ষে বিক্রয় করার দায়িত্ব গ্রহণকারীকে আমরা বলতেছি হচ্ছে অবলেখক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর সবচেয়ে বড় অবলেখককে আইসিবি বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এটা স্থাপিত হচ্ছে কত? 1976 সালে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই তোমার এক্সপ্লেনেশনটা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং জানতে হবে যে আসলে অবলেখককে এবং অবলেখকের সবচেয়ে বড় অবলেখককে এবং এটি কত সালে স্থাপিত হয়, এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। দেখো নেক্সট কি বলছে, যে পণ্যের নমুনা সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে প্রেরণের মাধ্যমে তথ্য সংগ্রহ করার কাজকে কি বলি? আবার দেখো, পণ্যর নমুনা সংশ্লিষ্ট পক্ষের কাছে প্রেরণের মাধ্যমে তথ্য সংগ্রহ করার কাজকে আমরা বলতেছি হচ্ছে বাজার পরীক্ষা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট না সেগুলো জাস্ট আমি অ্যান্সার বলবো, সেই অ্যান্সারগুলো তোমরা দেখলেই আশা করি তোমাদের হয়ে যাবে। তো কি বললাম? পণ্যের নমুনা সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে প্রেরণের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজকে আমরা কি বলতেছি? বাজার পরীক্ষা। প্রভাব লেখক সম্পর্কিত কি? প্রভাব লেখক সম্পর্কিত হচ্ছে পণ্যের উৎপত্তি স্থল। কি বললাম? প্রভাব লেখক কি? পণ্য যেখানে উৎপাদন করা আমরা সেটাকে বলতেছি হচ্ছে প্রভাব লেখক। তো দ্যাটস ওয়াই প্রভাব লেখক সম্পর্কিত হচ্ছে কি? পণ্যের উৎপত্তি স্থল। তাহলে আমরা এটা আমাদের অ্যান্সার পাইছি। আবার দেখো যে প্রভাব লেখক জিনিসটা কি? প্রভাব লেখক হচ্ছে একটা উৎপত্তি স্থল। তো আমরা প্রভাব লেখক সম্পর্কে কি বলতে পারি? প্রভাব লেখক হচ্ছে পণ্যের উৎপত্তি স্থল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে কি বলছে, নেক্সট প্রশ্ন কি বলছে, যে সংগঠনে উপদেষ্টা নিয়োগ করা হয় তাকে আমরা কি বলতেছি? যে সংগঠনে উপদেষ্টা নিয়োগ করা হয় তাকে আমরা বলতেছি সরলরৈখিক ও পদস্থ কর্মী। কি বললাম? সরলরৈখিক সংগঠনে কিন্তু কখনোই পদস্থ কর্মী দেওয়া হয় না, বাট সরলরৈখিক ও পদস্থ কর্মীতে আমাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। তো কি বললাম? যে সংগঠনে উপদেষ্টা নিয়োগ করা হয় তাকে আমরা বলতেছি সরলরৈখিক ও পদস্থ কর্মী। দেখো সরলরৈখিক ও পদস্থ কর্মীতে দু ধরনের কর্মী থাকে, এক দল হচ্ছে সরলরৈখিক কর্মী বা নির্বাহী, অন্য দল হচ্ছে উপদেষ্টা কর্মী। তো আমরা আমাদের অ্যান্সার পাইছি, আশা করি বুঝতে পারছো। কি বললাম? যে সংগঠন কাঠামে উপদেষ্টা নিয়োগ করা হয় তাকে আমরা বলতেছি সরলরৈখিক ও পদস্থ কর্মী। ওকে, এ ধরনের সংগঠনে দু ধরনের কর্মী থাকে, মানে সরলরৈখিক ও পদস্থ কর্মীতে দু ধরনের কর্মী থাকে, এক দল হচ্ছে সরলরৈখিক কর্মী বা নির্বাহী, অন্য দল হচ্ছে উপদেষ্টা কর্মী। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট দেখি। দেখো ওখানে কি বলছে, তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রশিক্ষণ পদ্ধতির নাম কি? আবার দেখো, তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রশিক্ষণ পদ্ধতির নাম কি? এখানে হচ্ছে আমাদের অ্যান্সার হবে শিক্ষানবিশ। কি বললাম? শিক্ষানবিশ হচ্ছে তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রশিক্ষণ পদ্ধতির নাম। তো দেখো, শিক্ষানবিশ পদ্ধতিতে প্রশিক্ষণার্থীকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তার তত্ত্বাবধানে রেখে সংশ্লিষ্ট কাজ সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানে অভিজ্ঞ করে তোলা হয়। কি বললাম? যে শিক্ষানবিশ পদ্ধতিতে মানে নেতৃত্বদানের পদ্ধতিতে প্রশিক্ষণার্থী যে মানে প্রশিক্ষণ নিচ্ছে তাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তার তত্ত্বাবধানে তাকে একটা নির্দিষ্ট সময় তাত্ত্বিক জ্ঞান করে তাকে দক্ষ করে তোলা হয়। তো দ্যাটস আমরা কি বললাম? তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রশিক্ষণ পদ্ধতির নাম হচ্ছে শিক্ষানবিশ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এক্সপ্লেনেশনটা বললেই বুঝতে পারবা যে শিক্ষানবিশ আসলে জিনিসটা কি। তো আশা করি বুঝতে পারছো। দেখো এখানে কি বলছে, বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে। আমাদের অপশনগুলো দেখো, বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে, চেক অবশ্যই বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে, ড্রাফট এটা হচ্ছে বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে, দেন ক্রেডিট কার্ড। কি আবার দেখো, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে কোনটি? চেক, ড্রাফট এবং ক্রেডিট কার্ড, এই তিনটা হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে সবগুলো। কি বললাম? চেক দিয়েও আমরা বিনিময় করতে পারি, ড্রাফট দিয়েও বিনিময় করতে পারি, এবং ক্রেডিট কার্ড দিয়ে তো অবশ্যই বিনিময় করতে পারি। তো দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে সবগুলো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, যে বিনিময় ব্যাংকিং করতে পারে কোন ব্যাংক? বিনিময় ব্যাংকিং করতে পারে, দেখো এখানে অপশন রয়েছে মার্চেন্ট ব্যাংক, শিল্প ব্যাংক, আমানত ব্যাংক, ভোক্তা ব্যাংক। আমরা কি জানি বিনিময় ব্যাংকিং করতে পারে হচ্ছে মার্চেন্ট ব্যাংক।
কি বললাম, বিনিয়োগ ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং করতে পারে হচ্ছে মার্চেন্ট ব্যাংক। দেখো, বিনিময় ও বিনিয়োগ ব্যাংকিং এর সংমিশ্রণে গড়ে ওঠে মার্চেন্ট ব্যাংক। কোথায়? যেহেতু এখানে বিনিয়োগ আছে, বাট বিনিময় ব্যাংকিং এবং বিনিয়োগ ব্যাংকিং এর সমন্বয়ে গড়ে ওঠে মার্চেন্ট ব্যাংক। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু প্রশ্নে আসার সম্ভাবনা অনেক বেশি, এটা অনেক ইম্পর্টেন্ট। তো মাস্ট তোমাদেরকে এটা জানতে হবে। দেখো, বৈদেশিক বাণিজ্যে এরা গ্রাহকের পক্ষ হয়ে প্রত্যয়পত্র ইস্যু করে। বৈদেশিক বাণিজ্যে এরা গ্রাহকের পক্ষ হয়ে প্রত্যয়পত্র ইস্যু এবং রপ্তানিকারক কর্তৃক উত্থাপিত বিলের স্বীকৃতি দান ও বিলের অর্থ পরিশোধ করে। কি বললাম? রপ্তানিকারক কর্তৃক উত্থাপিত বিলে স্বীকৃতি দান ও বিলের অর্থ এরা পরিশোধ করে। তো আমরা কি বললাম, যে বিনিয়োগ ব্যাংকিং করতে পারে মার্চেন্ট ব্যাংক। তাছাড়াও বিনিময় ব্যাংকিং এবং বিনিয়োগ ব্যাংকিং এর সংমিশ্রণে গড়ে ওঠে মার্চেন্ট ব্যাংক। প্রশ্ন এরকম আসতে পারে যে মার্চেন্ট ব্যাংক কি, অথবা বিনিয়োগ, অথবা এরকম আসতে পারে যে বিনিয়োগ ব্যাংকিং ও বিনিময় ব্যাংকিং এর সংমিশ্রণে গড়ে ওঠা ব্যাংক আমরা কি বলতেছি। তো দ্যাটস ওয়াই আমাদেরকে এটা জানতে হবে। তো আমরা কি বললাম, বিনিয়োগ ব্যাংকিং করতে পারে হচ্ছে মার্চেন্ট ব্যাংক বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং এর সংমিশ্রণে গড়ে ওঠে। এটা বেশি ইম্পর্টেন্ট। দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, যে এসএলআর বৃদ্ধি করলে বাজারে ঋণের পরিমাণ কি হয়? এসএলআর বৃদ্ধি করে বাজারে ঋণের পরিমাণ হচ্ছে হ্রাস পায়। কেন হ্রাস পায় আমরা জানি। চলো, এসএলআর জিনিসটাকে আগে বুঝি, তারপর আমরা এক্সপ্লেনেশন দিব। দেখো, এসএলআর এর পুনরূপ কি? স্ট্যাটিউরি লিকুইডিটি রেশিও। কি বললাম? স্ট্যাটিউরি লিকুইডিটি রেশিও। এটা কি? এসএলআর কি? এসএলআর হলো এছাড়া হলো ব্যাংকের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ যা নগদ, স্বর্ণ বা সরকারি বন্ড হিসাবে সংরক্ষণ করতে হয়। এটি মূলত অর্থের স্থিতিশীলতা নিশ্চিত করে। কি বললাম? এটি অর্থের স্থিতিশীলতা নিশ্চিত করে এবং এটার এসএলআর কি? ব্যাংকের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ বা নগদ, স্বর্ণ বা সরকারি বন্ড হিসেবে সংরক্ষণ করতে হয়। চলো এখন আমরা হচ্ছে ইনফর্মাল ডেফিনেশনে যাই। তো দেখো, এসএলআর জিনিসটা কি? আমরা বললাম যে এসএলআর জিনিসটা হচ্ছে এরকম, যে সাপোজ একটা ব্যাংক তোর কার্যক্রম পরিচালনা করতেছে, কিন্তু ব্যাংকে একটা তার আমানতের নির্দিষ্ট অংশ মাস্ট হচ্ছে কোথায় রাখতে হবে? মাস্ট হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কি বললাম? আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে মাস্ট জমা রাখতে হয়। এটাকে আমরা বলতেছি এসএলআর। তো দেখো, যদি এসএলআর এর পরিমাণ বৃদ্ধি পায় তখন কি হবে? এসএলআর এর পরিমাণ যখন বৃদ্ধি পাবে, মানে ব্যাংকে মনে করো আমানত করছে 100 টাকা, সাপোজ ধরো ব্যাংকের কাছে আমানত আছে 100 টাকা। তো সেক্ষেত্রে ব্যাংক যদি মনে করো আমানত কি করে, ব্যাংকের আমানতের মনে করো 60% বা 70% যদি আমানত মানে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা যায়, তাহলে কি তাদের কি ঋণের পরিমাণ কি বাড়বে না কমবে? অবশ্যই তাদের ঋণের পরিমাণ, মানে ঋণ প্রদানের পরিমাণ অবশ্যই তাদের হ্রাস পাবে। তো দ্যাটস ওয়াই যদি এসএলআর বৃদ্ধি করলে বাজারে ঋণের পরিমাণ হ্রাস পায়। আবার শোনো, কি বললাম, যে এসএলআর, মনে কর এসএলআর যদি বেশি হয়, এসএলআর কি বললাম, এসএলআর হচ্ছে একটা কোম্পানি, মানে একটা ব্যাংক, মনে করে 100 টাকা, মনে কর তাদের আমানত 100 টাকার মধ্যে হচ্ছে তারা 70 টাকায় ব্যাংকে রাখতেছে। ঠিক আছে, 70 টাকা ব্যাংকে রাখতেছে। আর একটা ব্যাংক হচ্ছে কি করতেছে, দুইটা ব্যাংকের এক্সাম্পল নেই। দুইটা ব্যাংকেরই আমানত হচ্ছে টোটাল 100 টাকা। ঠিক আছে, একটা ব্যাংক হচ্ছে আমানত রাখতেছে 70% জমা রাখতেছে কেন্দ্রীয় ব্যাংকে, আর অন্য একটা ব্যাংক জমা রাখতেছে হচ্ছে 50%। তো দেখো, দুইটা ব্যাংকের মধ্যে যে ব্যাংক 70% রাখতেছে তার ঋণ গ্রহণ ক্ষমতা, মানে ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পাচ্ছে, এবং কারণ তার কাছে 30 টাকা যাচ্ছে। আর দ্বিতীয় ব্যাংক যে 50% কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতেছে, তার কিন্তু ঋণ গ্রহণের ক্ষমতা বেশি আছে প্রথম ব্যাংকের থেকে। তো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এসএলআর বৃদ্ধি করলে বাজার ঋণের পরিমাণ হ্রাস পায়। অনেক বড় এক্সপ্লেনেশন দিয়ে দিছি। তো এত বড় এক্সপ্লেনেশন জানা তোমাদের প্রয়োজন নেই। যদি তোমাদের মনে হয় প্রয়োজন, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে একটু রিভার্স করে দেখবা, আর যদি মনে না হয় তাহলে একটু স্কিপ করে যাবা, স্কিপ করে নেক্সট কোয়েশ্চেনটা দেখবো। ওকে, চলো নেক্সটটা দেখি। নেক্সট প্রশ্ন কি বলছে, আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থল কোনটি? আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থল হচ্ছে নিকাশ ঘর। কি বললাম? আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির স্থল হচ্ছে নিকাশ ঘর। নিকাশ ঘরের মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংক সমূহ তাদের পরস্পরের দেনা পাওনা নিষ্পত্তি করে। কি বললাম? নিকাশ ঘরের মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের মধ্যে পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করে, এবং আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থল হলো নিকাশ ঘর। আন্তঃব্যাংকিং কি? ব্যাংকরা যখন নিজেদের মধ্যে লেনদেন করে, আমরা সেটাকে বলতেছি আন্তঃব্যাংকিং।
দেখো এখানে কি বলছে যে বাণিজ্যিক ব্যাংকের দায়ের উৎস কোনটা, ভল ক্যাশ, ট্রেজারি বিল এবং অগ্রিম, এই তিনটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের দায়ের উৎস নয়। আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে স্থায়ী আমানত। কি বললাম, বাণিজ্যিক ব্যাংকের দায়ের উৎস হচ্ছে স্থায়ী আমানত। ঠিক আছে, চলো নেক্সটটা দেখি। দেখো এখানে বলছে প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে যে চেকের অর্থ সংগ্রহ করতে হয়। কি বললাম, প্রাপকের, আবার দেখো প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে যে চেকের অর্থ সংগ্রহ করতে হয় তাকে আমরা বলতেছি হচ্ছে দাগ কাটা চেক। কি বললাম, প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে যে চেকের সংগ্রহ করতে হয় তাকে আমরা বলতেছি দাগ কাটা চেক। চেকের মধ্যে সবচেয়ে নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক এবং সবচেয়ে কম নিরাপদ চেক হচ্ছে আমাদের বাহক চেক। কি বললাম, সবচেয়ে কম অনিরাপদ চেক হচ্ছে বাহক চেক এবং সবচেয়ে নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক। এবং প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে যে চেকের অর্থ সংগ্রহ করতে হয় তাকে আমরা বলতেছি হচ্ছে দাগ কাটা চেক। দেখো কি বলছে, অস্থাবর সম্পত্তি জামানতের বিপক্ষে ব্যাংক যে ঋণ মঞ্জুর করে। কি বললাম, অস্থাবর সম্পত্তি জামানতের বিপক্ষে ব্যাংক যে ঋণ মঞ্জুর করে তাকে আমরা বলতেছি হচ্ছে নগদ ঋণ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার শোনো, অস্থাবর সম্পত্তি জামানতের বিপক্ষে ব্যাংক যে ঋণ মঞ্জুর করে তাকে আমরা বলতেছি নগদ ঋণ। নেক্সট দেখি। দেখো এখানে কি বলছে, আমদানির ক্ষেত্রে ঋণ সুবিধার উদাহরণ কোনটি। আবার দেখো, আমদানির ক্ষেত্রে ঋণ সুবিধার উদাহরণ কোনটি লেখা আছে এখানে, LIM, LTR এবং প্যাট, এই তিনটাই হচ্ছে আমাদের আমদানির ক্ষেত্রে ঋণ সুবিধার উদাহরণ। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে সবগুলো। কি বললাম, আমদানির ক্ষেত্রে ঋণ সুবিধার উদাহরণ হচ্ছে LIM, LTR এবং প্যাট, তাহলে তিনটাই আমাদের অ্যান্সার, সবগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। চলো LIM এর পূর্ণরূপ দেখি। LIM হচ্ছে লাইন আইটেম ম্যানেজমেন্ট, প্যাট এর পূর্ণরূপ হচ্ছে প্রি অথরাইজড ডেবিট, LTR এর পূর্ণরূপ হচ্ছে লেটার অফ ক্রেডিট ট্রাস্ট রিসিপ্ট। দেখো আমরা অবশ্যই এক্সপ্লেনেশন করে রাখছি, তো অবশ্যই তোমরা এক্সপ্লেনেশন গুলো দেখবা, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। লিখতে পারে LIM এর পূর্ণরূপ কি, LIM এর কাজও কিন্তু দেওয়া আছে। দেখো, ব্যাংক হিসাব ও ব্যবস্থাপনা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে প্যাট কোথায় ব্যবহৃত হয়, ব্যাংকিং ও লেনদেন সম্পর্কিত। এবং LTR ব্যাংকিং ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবহৃত হয়। তো দেখো এই কাজগুলোও কিন্তু আমরা দিয়ে দিছি, তো অবশ্যই তোমাদেরকে এগুলো ভালো করে জানতে হবে। এগুলো ফুল ফর্ম প্লাস হচ্ছে এগুলোর কাজ কি, এগুলো জানতে হবে। আমরা কি পাইলাম, আমদানির ক্ষেত্রে ঋণ সুবিধা হচ্ছে LIM, LTR, প্যাট, মানে অ্যান্সার সবগুলা। তো আশা করি বুঝতে পারছো। নেক্সটটা দেখি। দেখো মানে কি বলছে, পূর্বশর্ত বা লিওন, কালারটা চেঞ্জ করি। কি বলছে, পূর্বশর্ত বা লিওনের সাথে জামানতকৃত সম্পর্কিত, কি আবার শোনো, পূর্বশর্ত বা লিওনের সাথে জামানতকৃত সম্পত্তির সম্পর্কিত বিষয় হচ্ছে লিওন বা পূর্বশর্তের সাথে মালিকানা, দখল এবং ভোগ, এই তিনটাই রিলেটেড। কি বললাম, পূর্বশর্ত বা লিওনের সাথে সম্পর্কিত হচ্ছে মালিকানা, দখল, ভোগ, মানে আমাদের অ্যান্সার হচ্ছে সবগুলো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বললাম তিনটাই পূর্বশর্ত লিওনের সাথে জামানতকৃত সম্পর্কিত বিষয়, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে তিনটাই, মানে হচ্ছে মালিকানা, দখল এবং ভোগ, তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকবার বলি, দেখো, পূর্বশর্ত লিওনের সাথে জামানতকৃত সম্পত্তির সম্পর্কিত বিষয় হচ্ছে মালিকানা, দখল এবং ভোগ, মানে তিনটাই, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সবগুলো। দেখো কি বলছে এখানে, মেয়াদি বীমাপত্র অপেক্ষা আজীবন বীমাপত্রের প্রিমিয়াম কেমন হয়। কি বললাম, যে মেয়াদি বীমাপত্র অপেক্ষা, দুই পার্ট করে নেই, মেয়াদি বীমাপত্র অপেক্ষা আজীবন বীমাপত্রের প্রিমিয়াম কেমন হয়, আমাদের অ্যান্সার হচ্ছে কম হয়। কেননা, মানে মেয়াদি বীমাপত্র কেমন, মেয়াদি বীমাপত্র হচ্ছে 10 বছরের একটা মেয়াদে বীমা নিচ্ছ, তুমি 10 বছর পর্যন্ত প্রিমিয়াম নিচ্ছ, মেয়াদ শেষ তুমি বীমার টাকা পেয়ে যাচ্ছ। কিন্তু আজীবন বীমাপত্র প্রিমিয়াম কেমন, মানে যতদিন তুমি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতেছে না ততদিন তাকে প্রিমিয়াম দিতে হচ্ছে। তো দ্যাটস ওয়াই মেয়াদি বীমাপত্র থেকে আজীবন বীমাপত্রের প্রিমিয়াম কম হয়ে থাকে। আবার বলি, মেয়াদি বীমাপত্র জিনিসটা কি, মেয়াদি বীমাপত্র হচ্ছে তুমি সাপোজ 10 বছরের একটা বীমাপত্র নিয়েছো, 10 বছর শেষ তুমি বীমাপত্র জমা দিয়ে টাকা তোমার প্রিমিয়ামটা নিয়ে নিচ্ছ। কিন্তু আজীবন বীমাপত্রে কোনো ব্যক্তি যখন বীমা গ্রহণ করে তখন মানে মৃত্যুবরণ না করা পর্যন্ত তাকে বীমা প্রিমিয়াম দিতে হবে, দ্যাটস ওয়াই এর কম হয়। এটা কি বললাম, যে মেয়াদি বীমাপত্র অপেক্ষা আজীবন বীমাপত্রের প্রিমিয়াম কম হয়। তো আশা করি বুঝতে পারছো। দেখো নেক্সট কি বলছে, যে চুক্তিতে রপ্তানিকারক
জাহাজের প্রধান অংশ বা সম্পূর্ণ অংশ ভাড়া দেয় তাকে কি বলে? আবার দেখো, যে চুক্তিতে রপ্তানিকারক জাহাজের প্রধান অংশ বা সম্পূর্ণ অংশ ভাড়া দেয় তাকে আমরা বলতেছি নৌ ভাটকপত্র। কি বললাম? নৌ ভাটকপত্র। চলো নৌ ভাটকপত্র কি সেটা জানি। যে নৌ ভাটকপত্র হলো একটি নথি যা জাহাজ কোম্পানি মাল পরিবহনের জন্য ভাড়ার পরিমাণ ও শর্তাবলী উল্লেখ করে ইস্যু করে। কি বললাম? নৌ ভাটকপত্র হলো একটি নথি যা জাহাজ কোম্পানি তা মাল পরিবহনের জন্য ভাড়ার পরিমাণ ও শর্তাবলী উল্লেখ করে ইস্যু করে। আর এটি মূলত নৌ পরিবহন খাতে ভাড়া সংক্রান্ত চুক্তির প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। কি বললাম? নৌ ভাটকপত্র ব্যবহৃত হচ্ছে ভাড়া সংক্রান্ত চুক্তির প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। তো আশা করি বুঝতে পারছো। আমাদের স্যাট একাডেমির ওয়েবসাইটে এই কোশ্চেনটা দেওয়া থাকবে, প্লাস এক্সপ্লেনেশনগুলো তো আমি তোমাদেরকে আগে থেকেই রাখছি। তো অবশ্যই তোমরা এক্সপ্লেনেশনগুলো যদি জানতে আবার ইচ্ছা করে তো আমাদের স্যাট একাডেমির আমাদের ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইটে ঢুকলেই তোমরা পেয়ে যাবা, আর একদম সুন্দর করে দেওয়া আছে। তো তোমরা সেখান থেকে দেখে নিবা। তো আমরা কি পাইলাম? যে চুক্তিতে রপ্তানিকারক জাহাজের প্রধান অংশ বা সম্পূর্ণ অংশ ভাড়া দেয় তাকে আমরা বলতেছি নৌ ভাটকপত্র। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সটটা দেখি। দেখো কি বলছে, যে বিমায় নৈতিক ঝুঁকি বেশি। কি বললাম? যে বিমায় সবচেয়ে বেশি নৈতিক ঝুঁকি সেটাকে আমরা বলতেছি হচ্ছে অগ্নি বিমা। কি বললাম? যে বিমায় নৈতিক ঝুঁকি সবচেয়ে বেশি তাকে আমরা বলতেছি অগ্নি বিমা। দেখো, অগ্নি বিমার জনককে ডক্টর নিকোলাস বারবান। অগ্নি বিমার জনককে ডক্টর নিকোলাস বারবান। অগ্নি বিমার প্রচলন ঘটে 1609 সালে জার্মানিতে। কোথায় ঘটে? আবার শোনো, অগ্নি বিমার প্রচলন ঘটে হচ্ছে 1609 সালে জার্মানিতে, এবং অগ্নি বিমার জনক হচ্ছে ডক্টর নিকোলাস বারবান। আবার শোনো, যে বিমার নৈতিক ঝুঁকি সবচেয়ে বেশি সেটা হচ্ছে অগ্নি বিমা। চলো নেক্সটটা দেখি। দেখো কি বলছে, বর্ডার গার্ড বাংলাদেশ যে ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সরলরৈখিক সংগঠন কাঠামো। কি বললাম? যে বর্ডার গার্ড বাংলাদেশ যে ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করে সেটাকে আমরা বলতেছি সরলরৈখিক সাংগঠনিক কাঠামো। তো কেন এটা হচ্ছে সরলরৈখিক? কারণ হচ্ছে উপর থেকে নির্দেশনা আসে, সেই নির্দেশনা সবাই মেনটেন করে। দ্যাটস ওয়াই এটা মানে একটা চেইন অফ কমান্ডের মতো কাজ করে। উপর থেকে যে চেইনটা অর্ডার দিচ্ছে একজন, সেই অর্ডারটা সবাইকে ফলো করতে হচ্ছে। দ্যাটস ওয়াই বর্ডার গার্ড বাংলাদেশ যে ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করে তাকে আমরা বলতেছি সরলরৈখিক কাঠামো। ওকে, কি বলছে দেখো, যে পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয় না তাকে আমরা কি বলি? যে পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয় তাকে আমরা বলতে হচ্ছে ভোগ্য পণ্য। মানে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী কেমন? ভোক্তা নিল শেষ, এটা হচ্ছে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী। বাট এই পণ্যগুলো কিন্তু সুবিধাজনক পণ্য, শপিং পণ্য, শিল্প পণ্য, এগুলো কিন্তু কাজ রয়েছে, এগুলোর কিন্তু কাজ রয়েছে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার কি? ভোগ্য পণ্য। ভোগ্য পণ্য হচ্ছে ভোক্তা যখনই নিবে তখনই ওর কাজ শেষ। দ্যাটস ওয়াই যে পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয় না তাকে আমরা বলতেছি হচ্ছে ভোগ্য পণ্য। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কি বলছে এখানে, যে সমবায় সমিতির শেয়ার হস্তান্তরযোগ্য নয়। কি বললাম? যে সমবায় সমিতির শেয়ার হস্তান্তরযোগ্য নয় তাকে আমরা কোন সমবায় সমিতি বলতেছি? দেখো, উৎপাদক, ক্রয় এবং ক্রয় সমবায় সমিতি, এই তিনটা সমবায় সমিতির শেয়ার হস্তান্তরযোগ্য। কি বললাম? যে উৎপাদক, ক্রয় এবং ক্রয় সমবায় সমিতি এই তিনটার হচ্ছে শেয়ার হস্তান্তরযোগ্য, বাট ভোক্তা সমবায় সমিতির শেয়ার হস্তান্তরযোগ্য নয়। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভোক্তা সমবায় সমিতির শেয়ার হস্তান্তরযোগ্য নয়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং উৎপাদক, ক্রয় এবং ক্রয় সমবায় সমিতির শেয়ার হস্তান্তরযোগ্য। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট দেখি। দেখো কি বলছে নেক্সট প্রশ্ন, সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত নয় কোনটি? সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত নয় কোনটি? তো টেলিটক, জনতা এবং হচ্ছে সোনালী ব্যাংক, এই তিনটা হচ্ছে আমাদের সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত। বাট স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড হচ্ছে না, এটা হচ্ছে আমাদের সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত নয়। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার দেখো জিনিসটা বোঝাই দিই তোমাদেরকে, যে আমি তোমাদেরকে এই তিনটা ডিটেলসে কেন বলতেছি, কারণ তোমাদেরকে এগুলো দিতে পারছে নিচের কোনটি সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত। তো তখন আসতে পারে বাংলাদেশ টেলিটক অ্যান্সার দিয়ে দিল, পয়েন্টের অন্য দিয়ে বাংলাদেশ টেলিটক লিমিটেড দিয়ে দিল, অথবা জনতা ইন্স্যুরেন্স লিমিটেড দিয়ে দিল, অথবা সোনালী ব্যাংক। দ্যাটস ওয়াই তোমাদেরকে এই তিনটা সম্পর্কে আগে ধারণা রাখতে হবে। আমি কি বললাম? যে সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত নয় হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর এই যে এই তিনটা আছে না, এই তিনটা হচ্ছে আমাদের সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখি।
দেখো কি বলছে প্রথমে, যে লভ্যাংশ পূরণে প্রথম দাবি পূরণ করা হয় যে শেয়ারে, তাকে হচ্ছে কি বলতেছে, দেখো অপশন রয়েছে সাধারণ শেয়ার, প্রবর্তক শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। সর্বশেষ মানে সব শেষে একবারে হচ্ছে শেয়ার দাবি করা হচ্ছে প্রবর্তক, এটা হচ্ছে লাস্ট, এ হচ্ছে লাস্ট, প্রবর্তকের শেয়ার সর্ব লাস্টে দেওয়া হয়। এবং প্রথমে এখানে অপশনগুলোর মধ্যে প্রথম হচ্ছে অগ্রাধিকার শেয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম, যে লভ্যাংশ পূরণে প্রথম দাবি পূরণ করা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের এবং সর্বশেষ দাবি পূরণ করা হচ্ছে প্রবর্তক শেয়ারের, এটা মাথায় রাখবা। আমাদের অ্যান্সার কি, যে লভ্যাংশ পূরণের প্রথম দাবি পূরণ করা হয় অগ্রাধিকার শেয়ারের এবং সর্বশেষ দাবি পূরণ করা হয় প্রবর্তক শেয়ারের। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অগ্রাধিকার শেয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটে দেখি। কোম্পানি গঠনের উদ্যোগ কে নেয়? কি বললাম, যে কোম্পানি গঠনের উদ্যোগ নেয় হচ্ছে প্রবর্তক। কি বললাম, আবার দেখো, কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে প্রবর্তক। দেখো, প্রয়োজন ও প্রকৃতি অনুযায়ী প্রবর্তকদের 3 ভাগে ভাগ করা হয়। কত ভাগে? প্রয়োজন ও প্রকৃতি অনুযায়ী প্রবর্তকদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ প্রবর্তক, 2 হচ্ছে সাময়িক প্রবর্তক, 3 হচ্ছে পেশাদারী প্রবর্তক। আবার দেখো বললাম, প্রবর্তক হচ্ছে 3 ভাগে ভাগ করা যায় প্রয়োজন ও প্রকৃতি অনুযায়ী। একটা হচ্ছে সাধারণ প্রবর্তক, 2 হচ্ছে সাময়িক প্রবর্তক, 3 হচ্ছে পেশাদারী প্রবর্তক। আর কোম্পানি গঠনের উদ্যোগ নেয় হচ্ছে প্রবর্তক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কি বলছে, যে আইপিওর সাথে সম্পর্কিত বাজার কোনটি? আইপিওর সাথে সম্পর্কিত বাজার হচ্ছে প্রাথমিক বাজার। দেখো আইপিওর পূর্ণরূপ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো এমসিকিউ এ আইপিওর পূর্ণরূপ চলে আসলো। তো আইপিওর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক কি বললাম, যে আইপিও এর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং এবং আইপিও এর সাথে সম্পর্কিত বাজার হচ্ছে প্রাথমিক বাজার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সটটা দেখি। দেখো কি বলছে, বহনপত্র ইস্যু করে কে? বহনপত্র ইস্যু করে হচ্ছে আমরা জানি জাহাজের মালিক বা জাহাজ কর্তৃপক্ষ। বহনপত্র ইস্যু করে হচ্ছে জাহাজের মালিক বা জাহাজ কর্তৃপক্ষ। দেখো ওখানে এক্সপ্লেনেশন কিছু রাখা হয়েছে, যে বহনপত্র বা চালানির রসিদ হলো বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিল। আবার শোনো, যে বহনপত্র বা চালানির রসিদ হলো বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিলকে আমরা কি বলতেছি? বহনপত্র বা চালানির রসিদ। জাহাজ কর্তৃপক্ষ পণ্য বোঝাই এবং ভাড়া চুক্তি স্বীকার করে রপ্তানিকারককে যে রসিদ প্রদান করে তাকে আমরা বলতেছি বহনপত্র বা বিল অফ ল্যান্ডিং। কি বললাম, জাহাজ কর্তৃপক্ষ পণ্য বোঝাই করবে, মানে তাদের জাহাজে পণ্য বোঝাই করবে, দেন ভাড়া চুক্তি স্বীকার করে রপ্তানিকারককে একটা নোটিশ প্রদান করে, এটাকে আমরা বলতেছি হচ্ছে বহনপত্র বা বিল অফ ল্যান্ডিং। তো আশা করি বুঝতে পারছো। তাহলে কি বললাম, যে বহনপত্র ইস্যু করে হচ্ছে জাহাজ কর্তৃপক্ষ বা জাহাজের মালিক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখা যাক কি বলছে এখানে। দেখো, কোম্পানির যে মূলধন পরিমাণ সর্বোচ্চ হয়, কি বললাম, কোম্পানির যে মূলধন পরিমাণ সর্বোচ্চ হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে অনুমোদিত মূলধন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার শোনো, যে কোম্পানির যে মূলধনের পরিমাণ সর্বোচ্চ হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে অনুমোদিত মূলধন। দেখো এখানে কি বলছে, কোম্পানির মূলধন সমূহ হলো অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত এবং আদায়কৃত মূলধন, এগুলো হচ্ছে কোম্পানির মূলধন। আবার দেখো, কোম্পানির মূলধন সমূহগুলো কি কি? অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত, এগুলোকে আমরা বলতেছি কোম্পানির মূলধন। কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে অনুমোদন লাভ করে তাকে আমরা বলতেছি হচ্ছে অনুমোদিত মূলধন। তো আমাদের অনুমোদিত মূলধনের ডেফিনিশন কি? কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে অনুমোদন লাভ করবে সেটাকে আমরা বলতেছি অনুমোদিত মূলধন। এবং কোম্পানি যে পরিমাণ মূলধন পরিমাণ সর্বোচ্চ হয় আমাদের প্রশ্নে, আবার শোনো, কোম্পানির যে মূলধনের পরিমাণ সর্বোচ্চ হয় তাকে আমরা বলতেছি হচ্ছে অনুমোদিত মূলধন। তো একটা কথা মাথায় রাখবা, আমি তোমাদেরকে বারবার প্রশ্ন রিপিট করার মানে এই নয় যে আমি তোমাদেরকে বিরক্ত করতেছি, আমি চাই তোমরা ভালো কিছু করো। দ্যাটস ওয়াই আমি একটা উত্তর তোমাকে 3-4 বার করে বলে দিচ্ছি, যাতে করে তোমরা আমার কথাগুলো শুনেই তোমরা ভালো করে মুখস্থ করতে পারো আর নতুন করে তোমাদেরকে কোশ্চেন ব্যাংক সলভ করতে না হয়। আর একটা কথা মাথায় রাখবা, যে তোমরা হচ্ছে লেখা বা পড়ার থেকে শোনা কথা কিন্তু সবচেয়ে বেশি মাথায় রেখে, তো দ্যাটস ওয়াই ভাই আমি যা বলতেছি তোমাদেরকে শুনতে হবে। ওকে, চলো নেক্সটটা দেখি। কি বলছে, বাংলাদেশ সরকারের মুদ্রানীতি বাস্তবায়ন করে কে? আমরা জানি মুদ্রানীতি বাস্তবায়ন করে কে? বাংলাদেশ ব্যাংক। তো দেখো, বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের অ্যান্সার। বাংলাদেশের যতগুলো মুদ্রা আছে, মুদ্রার কাজ মানে মুদ্রানীতি স্থাপন, নোট ছাপানো, সবগুলো কাজ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখানে আরেকটু এক্সপ্লেনেশন গুরুত্বপূর্ণ রয়েছে, এটা বোঝার চেষ্টা করবা। দেখো,
1972 সালে বাংলাদেশ ব্যাংক অর্ডার হলো বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, এবং কি বললাম 1972 সালে কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, বাট 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক কার্যকর হয়। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে এবং অনেকেই কনফিউজ হয়ে যায় যে জিনিসটা কি। বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয় হচ্ছে 1972 সালে এবং কার্যকর হয় হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর। আবার শোনো, বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয় হচ্ছে 1972 সালে, আর বাংলাদেশ ব্যাংকের কার্যকর হয় হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর। এই জিনিসটা মাথায় রাখবা। এবং কি বললাম, আমাদের প্রশ্ন কি বলছে, বাংলাদেশের সরকারের মুদ্রানীতি বাস্তবায়ন করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সটটা দেখি। এটা কিন্তু আমাদের লাস্ট। হ্যাঁ, কি বলছে, ভাসমান মুদ্রা ব্যবস্থায় মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়। আবার শোনো, ভাসমান মুদ্রা ব্যবস্থায় মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয় চাহিদা ও যোগান শক্তি দ্বারা। এটা কোথা থেকে করছে আমিও জানি না, তো আমি তোমাদের অ্যান্সারটা বললাম যে ভাসমান মুদ্রা ব্যবস্থায় মুদ্রার বিনিময় হার নির্ধারিত হচ্ছে চাহিদা ও যোগান শক্তি দ্বারা। তো এটা ছিল আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমরা যারা এখনো আমাদের সবগুলো লাইভ ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই সবগুলো লাইভ ক্লাস দেখবা। আশা করি তোমরা উপকৃত হবা। এবং প্লাস তোমরা যদি আমাদের লাইভ ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি নেক্সট টাইম তোমাদেরকে আর কোয়েশ্চেন ব্যাংক নিয়ে ঘাটাঘাটি করা লাগবে না। জাস্ট ভিডিও দেখবা, ওয়ান টাইম সলিউশন শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।